আমার প্রিয় ও স্নেহের 2026 সালের নতুন বছরে দশম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, দশম শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে তোমরা দশম শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 40, সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 20 মিনিট। একে দাগে রয়েছে সঠিক উত্তর বেছে নিয়ে লেখা হচ্ছে কোনো 8টি প্রশ্নে, মানে 1 করে 1 × 8 = 8। বহির্জাত শক্তির উৎস হলো সূর্য, অগ্নুৎপাত, ভূকম্প, নদীর কাজ। পৃথিবীর দীর্ঘতম নদী হলো নীলনদ আমাজন, গঙ্গা, হোয়াংহো নীলনদ। মরু অঞ্চলের অবশিষ্ট পাহাড়কে বলে ড্রেকান্টার, ইনসেলবার্জ, পেডিমেন্ট, বাজাদা, ইনসেলবাজ। সমুদ্র জলতলের উচ্চতা বৃদ্ধির কারণ হলো বিশ্ব উষ্ণায়ন। নেক্সট কোশ্চেন, হিমবাহের ক্ষয়ের ফলে গঠিত ভূমিরূপ হলো রসে-মতানে। ভারতের নবগঠিত রাজ্যটি হলো তেলেঙ্গানা। দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ আনাইমুদি। ভারতের প্রাচীনতম বহুমুখী নদী পরিকল্পনাটি হলো দামোদর। একটি বাগিচা ফসলের উদাহরণ হলো চা। দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলে কোয়েম্বাটুর। 2 দাগে রয়েছে নির্দেশ অনুসারে নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও। প্রশ্নের মান 1 করে 1 × 8 = 8। বাক্যটি সত্য হলে পাশে ঠিক, অসত্য হলে পাশে ভুল লেখো যে কোনো দুটি। আবহবিকার একটি বহির্জাত প্রক্রিয়া, এটা ঠিক তাহলে সত্য লিখব। উচ্চগতিতে অশ্বক্ষুরাকৃতি হ্রদ দেখা যায়, এটা ভুল তাহলে মিথ্যা লিখব। বনভূমি সংরক্ষণের একটি পদ্ধতি হলো বৃক্ষছেদন, এটা ভুল তাহলে মিথ্যা লিখব। পর্বতের প্রতিভা ঢালে বৃষ্টিছায়া অঞ্চলের সৃষ্টি হয়, এটা ভুল তাহলে মিথ্যা লিখব। উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো যে কোনো দুটি। আবহবিকার পুঞ্জিত হয় অগ্নিভবনকে ড্যাশ বলে, পর্যায়ন। মন্দকূপ দেখা যায় ড্যাশ অঞ্চলে, পার্বত্য। এই লীন শব্দটির অর্থ খ্রিস্টের সন্তান। ড্যাশ মৃত্তিকায় তুলো চাষ ভালো হয়, কৃষ্ণ। 2-3, 2-1 কথায় উত্তর দাও যে কোনো দুটি। পৃথিবীর বৃহত্তম বদ্বীপ কোনটি? গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ। দুটি নদীর মধ্যবর্তী ভূভাগকে কি বলে? দোয়াব। ভারতের দীর্ঘতম হিমবাহের নাম কি? সিয়াচেন। কাকে পশ্চিমবঙ্গের দুঃখের নদ বলা হয়? দামোদর নদকে। স্তম্ভ মেলাও। পেনিপ্লেন হবে ডেভিস, আর জনবহুল রাজ্য হবে উত্তরপ্রদেশ। তারপরে রয়েছে দেখো 3 দাগে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও সংক্ষেপে যে কোনো 4টি প্রশ্নের মান 2 করে 2 × 4 = 8। বহির্জাত শক্তি বলতে কি বোঝো? সাধারণত যেসব শক্তি ভূপৃষ্ঠের ওপর উৎপন্ন ও ক্রিয়াশীল হয়ে ভূপৃষ্ঠের প্রধান ভূমিরূপের পরিবর্তন ও ভাস্কর্য করে থাকে তাদের বহির্জাত বা পর্যায়ন শক্তি বলে, যেমন নদী, হিমবাহ, বায়ুপ্রবাহ, সমুদ্র তরঙ্গ, পুঞ্জিত ক্ষয়, আবহবিকার প্রভৃতি। অশ্বক্ষাকৃতি হ্রদ বলতে কি বোঝো? নিম্ন প্রবাহের দুটি নদীবাগ পরস্পরের নিকটবর্তী হলে নদী পুরনো খাত ছেড়ে নতুন খাতে প্রবাহিত হয়। পুরনো খাতটি ঘোড়ার খুরের মতো দেখতে হয় বলে একে অশ্বক্ষাকৃতি হ্রদ বলে। জলবিভাজিকা বলতে কি বোঝো? পাশাপাশি অবস্থিত দুটি নদী অববাহিকাকে যে উচ্চভূমি পৃথক করে রাখে তাকে জলবিভাজিকা বলে। সাধারণত ভূপৃষ্ঠের পর্বত ও মালভূমিগুলি জলবিভাজিকা হিসাবে ভূপৃষ্ঠে বিরাজ করে, যেমন এশিয়া মহাদেশের মধ্যভাগের উচ্চ পার্বত্য অঞ্চল বা উচ্চভূমি পৃথিবীর বৃহত্তম জলবিভাজিকা। প্লাবনভূমি কি? বর্ষাকালে নদীর জল বেড়ে যায় ও দুকুল ছাপিয়ে বন্যার সৃষ্টি করে। নদী উপত্যকার নিচু জমিতে বন্যার জল ঢুকে পড়ে ও পরে বন্যার জল সরে গেলে সেখানে নদীবাহিত পলি পড়ে থাকে। এভাবে বন্যার ফলে বছরের পর বছর পলি সঞ্চিত হয়ে যে নতুন ভূভাগ গঠন করে তাকে প্লাবনভূমি বলে। নেক্সট, বহুমুখী নদী পরিকল্পনা বলতে কি বোঝো? যে পরিকল্পনার সাহায্যে কোনো নদীর ওপর বাঁধ দিয়ে একই সঙ্গে বন্যা নিয়ন্ত্রণ, মৃত্তিকা ক্ষয় নিবারণ, জলসেচ প্রসারণ, জলবিদ্যুৎ উৎপাদন, মৎস্যচাষ, পরিবহন ব্যবস্থার উন্নতি, বৃক্ষরোপণ প্রভৃতি উদ্দেশ্য সাধন করে নদী অববাহিকা অঞ্চলের অধিবাসীদের জীবনযাত্রার মানের সর্বাঙ্গীন উন্নতির যে প্রচেষ্টা করা হয় তাকে বহুমুখী নদী পরিকল্পনা বলে, যেমন দামোদর বহুমুখী নদী পরিকল্পনা। ঝুম চাষ কি? স্থানান্তর কৃষি। উত্তর পূর্ব ভারতে ঝুম চাষ নামে পরিচিত। সাধারণত পার্বত্য অঞ্চলগুলিতে ঝোপ জঙ্গল কেটে কৃষিক্ষেত্রে নির্মাণ করে অনুন্নত ও প্রাচীন পদ্ধতিতে যে চাষাবাদ করা হয় তাকে ঝুম চাষ বলে। ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে, বিশেষত অরুণাচল প্রদেশ, মিজোরামপুর, ত্রিপুরা, মেঘালয়, নাগাল্যান্ড প্রভৃতি রাজ্যে ঝুম চাষ হয়। মৌসুমী বিস্ফোরণ বলতে কি বোঝো? গ্রীষ্মকালের শেষের দিকে অর্থাৎ মে মাসে উত্তর পশ্চিম ভারতে গভীর নিম্নচাপের সৃষ্টি হলে আর্দ্র দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আকস্মিকভাবে ভারতে প্রবেশ করে। তখন এই বায়ুর প্রভাবে বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টিপাতের মাধ্যমে ভারতে যে বর্ষাকালের সূচনা ঘটায় তাকে মৌসুমী বিস্ফোরণ বলে। কি? সার্ক কথার অর্থ হলো দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা।
1985 সালের 8ই ডিসেম্বর ভারত, বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, দক্ষিণ পূর্ব এশিয়ার 7টি দেশ নিয়ে এই আঞ্চলিক সহযোগিতা সংস্থাটি গঠিত হয়। পরবর্তীকালে 2007 সালে আফগানিস্তান এই সংস্থার সদস্য হয়। এর সদর দপ্তর নেপালের কাঠমান্ডুতে অবস্থিত। 4 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলোর সংক্ষেপে উত্তর দাও, যে কোনো দুটি প্রশ্নের মান 3 করে। 3 গুণ 2 সমান সমান 6। গিরিখাত ও ক্যানিয়নের মধ্যে পার্থক্য লেখো। একদিকে লিখবে গিরিখাত, একদিকে লিখবে ক্যানিয়ন। ইংরেজি ভি অক্ষরের মতো আর ক্যানিয়ন ইংরেজি আই অক্ষরের মতো। অতি উচ্চ ভঙ্গিল পার্বত্য অঞ্চলে গিরিখাত সৃষ্টি হয়। মরুপ্রায় শুষ্ক পার্বত্য অঞ্চল বা উচ্চভূমিতে গড়ে ওঠে। বৃষ্টিবহুল আর্দ্র জলবায়ুতে গড়ে ওঠে। বৃষ্টিবিরল মরুপ্রায় জলবায়ুতে গড়ে ওঠে। অবঘর্ষ ঘর্ষণ প্রক্রিয়ায় নিম্নক্ষয় ও জলপ্রবাহ দ্বারা পার্শ্বক্ষয় হয়ে গিরিখাত সৃষ্টি হয়। জলপ্রবাহের অভাবে কেবল নিম্নক্ষয় চলে ও ক্যানিয়ন সৃষ্টি হয়। উদাহরণ: চেনাই ইয়াংসিকিয়াং নদীর ইচাং আর কলোরাডো নদীর গ্র্যান্ড ক্যানিয়ন। নেক্সট কোশ্চেন, মরুভূমি অঞ্চলে বায়ু কাজের প্রাধান্য লাভের কারণ কি? ভূপৃষ্ঠের প্রায় সর্বত্র কম বেশি বায়ু প্রবাহিত হলেও মরু অঞ্চলে বায়ুর কাজ বিশেষভাবে লক্ষ্য করা যায় না। কারণ 1, বায়ুর অবাধ প্রবাহ। প্রায় বৃক্ষহীন শুষ্ক মরু অঞ্চলে বাধাপ্রাপ্ত হয় না বলে বায়ু অবাধে প্রবল গতিতে প্রবাহিত হয় বলে মরু অঞ্চলের ভূপৃষ্ঠ বা মৃত্তিকা বৃক্ষের শিকড় দ্বারা ঘনিষ্ঠভাবে আবদ্ধ নয়, যার ফলে সহজেই সেই অঞ্চলের বায়ু ভূপৃষ্ঠের পরিবর্তন করে। 2, দিনরাত্রির উষ্ণতার পার্থক্য। উষ্ণ মরুভূমি অঞ্চলে দিনরাত্রির উষ্ণতার অধিক পার্থক্য ও যান্ত্রিক আবহবিকারের প্রক্রিয়াগুলি বেশি সক্রিয় হওয়ার ফলে ভূপৃষ্ঠের শিলাসমূহ চূর্ণ বিচূর্ণ হয়, যা সহজেই বায়ুর দ্বারা বাহিত ও ক্ষয়িত ও সঞ্চিত হয়। বায়ুবাহিত বালিকণার সঙ্গে শিলার ঘর্ষণে বায়ুর সাথে যে সকল বালুকণা বাহিত হয় তাদের সাথে শিলার ঘর্ষণে ভূপৃষ্ঠে ক্ষয়প্রাপ্ত হয়ে নানান ধরনের ভূমিরূপের সৃষ্টি করে। নেক্সট, ভৌমজলের অতিরিক্ত ব্যবহারের প্রভাবগুলি সম্বন্ধে লেখো। বর্তমানে নানান কাজের জন্য ভৌমজল এত বেশি পরিমাণে ব্যবহৃত হচ্ছে, ফলে বিজ্ঞানীরা আশঙ্কা করছে যে অদূর ভবিষ্যতে পৃথিবীর ভৌমজলের ভাণ্ডার শূন্য হয়ে যাবে। ভৌমজলের অতিরিক্ত ব্যবহারের প্রভাবগুলি হলো: 1, জলস্তর নেমে যাবে, যার ফলে কূপ বা নলকূপ স্থানে স্থানে শুকিয়ে যাবে। 2, পরিমাণ মতো জল আহরণ করার জন্য কূপ ও নলকূপ আরও গভীরে প্রথিত করতে হবে যাতে খরচ বেড়ে যায়। 3, ভৌমজলের ভাণ্ডার কমে যাওয়ার পৃষ্ঠজল চুইয়ে ভিতরে ঢুকবে, ফলে পৃষ্ঠীয় জলের পরিমাণ কমবে। 4, বেশ কয়েকটি স্থানে ভৌমজলের ভাণ্ডার কমে যাওয়ায় ভূমি বসে যাচ্ছে বা ভূমিধসের সম্ভাবনা বাড়ছে। 5, কৃষিতে অতিরিক্ত ভৌমজলের ব্যবহারে জমি লবণাক্ত হয়ে পড়ছে। 6, শহরাঞ্চলগুলিতে ভৌমজল চরম সংকটে পৌঁছচ্ছে। কলকাতাতেও ভৌমজলের সমস্যা দেখা দিচ্ছে। এই সকল সমস্যার হাত থেকে বাঁচার জন্য নানান বিকল্প পদ্ধতি ব্যবহার করে ভৌমজলের ভাণ্ডার বাড়ানোর চেষ্টা চলছে। নেক্সট, ভারতে মৌসুমী জলবায়ুর বৈশিষ্ট্যগুলি লেখো। মৌসুমী বায়ু দ্বারা প্রবাহিত ভারতীয় জলবায়ুতে নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলি লক্ষ্য করা যায়। 1, মৌসুমী বায়ু গ্রীষ্মকালে দক্ষিণ হাইপেন পশ্চিম এবং শীতকালে উত্তর হাইপেন পূর্ব দিক থেকে প্রবাহিত হয়। 2, ভারতের গ্রীষ্মকাল আর্দ্র এবং শীতকাল শুকনো হয়। 3, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে ভারতে বর্ষাকালে অর্থাৎ জুন থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে সর্বাধিক পরিমাণ বৃষ্টি হয়। 4, উত্তর পূর্ব মৌসুমী বায়ুর প্রভাবে ভারতের শীতকাল শুষ্ক থাকে। শীতকালে শুধুমাত্র তামিলনাড়ু করমণ্ডল উপকূল ছাড়া ভারতের অন্যত্র উল্লেখ করার মতো বৃষ্টিপাত হয় না। 5, পশ্চিমী ঝঞ্ঝা এবং বঙ্গোপসাগরে সৃষ্ট হওয়া নিম্নচাপের ফলে সৃষ্ট ঘূর্ণিঝড়ের প্রভাবে শীতকালে কিছুটা বৃষ্টিপাত হয়। 6, শীতকালে মৌসুমী বায়ু যে দিক থেকে প্রবাহিত হয় গ্রীষ্মকালে ঠিক তার বিপরীত দিক থেকে প্রবাহিত হয়। 7, ভারতের মৌসুমী বৃষ্টিপাত একটানা হয় না, মাঝে মাঝে বৃষ্টিপাতের বিরতি ঘটে। 8, মৌসুমী বৃষ্টিপাতের সঠিক সময় এবং পরিমাণ এক এক বছর এক এক রকমের হয়। 5 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো দুটি প্রশ্নের মান 5 করে। 5 গুণ 2 সমান সমান 10। নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির সচিত্র ব্যাখ্যা দাও, অথবা বায়ু ও জলাধারের মৃতকার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ গড়ে ওঠার কার্যকারণ সম্পর্কে আলোচনা করো। নেক্সট, ভারতের জলবায়ু নিয়ন্ত্রণগুলির ভূমিকা সংক্ষেপে আলোচনা করো, অথবা ভারতের উপকূলীয় শহরের সংক্ষিপ্ত পরিচয় দাও। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের
ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্লাস 10-এর ভূগোলের কোশ্চেন। এবার ভালো কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলো না। আমার নতুন হওয়া লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করে নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দিতে। বছর ক্লাস 10-এ পড়ছে, আমরা কিন্তু ইতিমধ্যে ক্লাস 10-এর প্রতিটি বিষয়ের সিলেবাস, প্রশ্নকার এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিন। এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে কোনো কম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। ভালো করে দেখে নাও।